সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। ইসরায়েলের দখলকৃত জেরুজালেমে বিশাল দাবানলের সৃষ্টি হয়েছে, যা ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় প্রাকৃতিক অগ্নিকাণ্ডের ঘটনা বলে জানিয়েছেন ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগের কর্মকর্তারা। আর এই দাবানল নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হবে বলেও সতর্কতা দিয়েছেন তারা। সংবাদ সম্মেলনে ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগের কর্মকর্তা সুমিলিক ফ্রিডম্যান বলেন, আমরা অনেক বড় একটি দাবানলের মধ্যে রয়েছি। খুব সম্ভবত ইসরায়েলের ইতিহাসে এটি সবচেয়ে বড়। আগুন নেভাতে আমাদের যে কার্যক্রম চলছে তা আরও দীর্ঘ সময় চলবে। আমরা আগুন নিয়ন্ত্রণে আনার থেকে অনেক দূরে রয়েছে। তিনি জানিয়েছেন, বুধবার সকাল 9টা 30 দিকে আগুনের সূত্রপাত হয়েছিল মেসিলাত জিয়নে, যা শক্তিশালী বাতাসের প্রভাবে পশ্চিম দিকে ছড়ায়। এরপর এটি পূর্ব দিকে যেতে থাকে। তিনি বলেছেন, ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার গতিতে বাতাস বইতে পারে, যা দাবানল পরিস্থিতি আরও খারাপ করে দিতে পারে। কিভাবে এই দাবানলের সৃষ্টি হলো এ ব্যাপারে প্রশ্ন করা হলে এই কর্মকর্তা বলেন, আমাদের ধারণা নেই, সত্যি কোনো ধারণা নেই। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, জেরুজালেম শহরের সব সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগুন ক্রমশ শহরের বাইরেও ছড়িয়ে পড়ছে। আগুনের সূত্রপাত নিয়ে কাজ করছে অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিনবেদ। তারা ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর বিষয়টিও মাথায় রাখছে। কেউ কেউ আগুন লাগিয়ে দাবানল ছড়াতে সহায়তা করেছেন বলে অভিযোগ উঠেছে। তাদের শনাক্ত করতে পুলিশকে সহায়তা করছে শিনবেদ। এদিকে দাবানল পরিস্থিতি খারাপ হওয়ায় গ্রিস, সাইপ্রাস, ক্রোয়েশিয়া, ইতালি ও বুলগেরিয়ার সহায়তা চেয়েছে দখলদার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে গ্রিস ও ইতালির অগ্নি নির্বাপক বিমান ইসরায়েলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ইসরায়েলের সেনাপ্রধান তার সেনাদের আগুনে ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তার নির্দেশ দিয়েছেন। এছাড়া মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষ তাদের ফায়ার কর্মীদের আগুন নেভানোয় সহায়তার প্রস্তাব দিয়েছেন। কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি এলাকায় ভারতের রাফাল যুদ্ধবিমান টহল দিয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। তবে পাকিস্তান বিমান বাহিনীর পাল্টা পদক্ষেপের কারণে ভারতের যুদ্ধ বিমানগুলো পিছু হটতে বাধ্য হয়। মঙ্গলবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। এছাড়া ভারতীয় বাহিনীর চেকপোস্ট ও বাংকার ধ্বংসের কথা জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম। পাকিস্তানের নিরাপত্তা সূত্রগুলো জানায়, ভারতের যুদ্ধ বিমানগুলো জম্মু ও কাশ্মীরে নিজেদের নিয়ন্ত্রিত আকাশসীমায় টহল দিচ্ছিল। পাকিস্তান বিমান বাহিনী তা শনাক্ত করে দ্রুত পদক্ষেপ নেয়। তারাও পাল্টা যুদ্ধ বিমান পাঠায় ওই এলাকায়। এরপর ভারতীয় বিমানগুলো পিছু হটে। এরপর বুধবার সন্ধ্যায় পাকিস্তানের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জিও নিউজের খবরে বলা হয়েছে, সীমান্তে ভারতীয় বাহিনীর একটি চেকপোস্ট ও কয়েকটি বাংকার গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তানের সেনারা। খবরে বলা হয়, ভারতীয় সেনারা বিনা উস্কানিতে গুলি চালালে পাল্টা জবাব দেয় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে ভারতীয় বাহিনীর চেকপোস্ট ধ্বংস করে তারা। এছাড়া নিরাপত্তা সূত্রের বরাতে পাকিস্তানি সংবাদ মাধ্যমগুলো আরও জানায়, পাকিস্তানের প্রতিশোধমূলক হামলায় ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের চকপুত্র পোস্ট সহ বেশ কয়েকটি বাংকারও কার্যকরভাবে ধ্বংস করা হয়েছে। দেশটির নিরাপত্তা সূত্রের মতে, ভারতীয় সেনারা কিয়ানি ও মন্ডল সেক্টরে বিনা উস্কানিতে ছোট অস্ত্রের মাধ্যমে গুলি চালায়। এরপর পাকিস্তান সেনাবাহিনী যথাযথভাবে এর জবাব দেয়। একই সঙ্গে ভারতীয় হুমকিকে পুরোপুরি প্রতিহত করে। খবরে বলা হয়, এই ঘটনার মাধ্যমে পাকিস্তানের সেনাবাহিনীর যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আভাস পাওয়া গেল। এদিকে পাকিস্তান আগ বাড়িয়ে কোনো উত্তেজনা সৃষ্টি করবে না বলে জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তবে তিনি বলেন, কোনো ধরনের উস্কানি দেওয়া হলে এর শক্তিশালী প্রতিক্রিয়া জানানো হবে। তিনি ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী দার বলেন, পেহেলগাম হামলার পর ভারতের সৃষ্ট রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং অত্যন্ত উত্তেজনাপূর্ণ পরিবেশ গোটা অঞ্চলের শান্তি এবং স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি হয়ে আছে। তিনি আরও বলেন, সম্প্রতি বিশ্ব নেতারা সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। আমি সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি যে পাকিস্তান প্রথমে কোনো উত্তেজনা সৃষ্টির পদক্ষেপ নেবে না। তবে যদি ভারতীয় পক্ষ উত্তেজনামূলক পদক্ষেপ নেয়, আমরা তা অত্যন্ত শক্তিশালীভাবে প্রতিহত করব। ভারত অধিকৃত কাশ্মীরে বন্দুকধারীদের হামলার ঘটনা নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে টেলিফোন করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার দুজনকে ফোন করেন তিনি। এ সময় হামলার ঘটনা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্ট হওয়া উত্তেজনা কমানোর ওপর গুরুত্ব আরোপ করেন রুবিও। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে বলেন, শাহবাজ শরীফের সঙ্গে ফোন কলে পেহেলগামে হামলার নিন্দা জানানোর প্রয়োজনীয়তা
তা নিয়ে কথা বলেন রুবিও। একই সঙ্গে অযৌক্তিক এই হামলার তদন্তে পাকিস্তানি কর্মকর্তাদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে করা আলাদা একটি ফোন কলে নয়াদিল্লির সঙ্গে সংহতি প্রকাশ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি পেহেলগামে হামলার পেছনে পাকিস্তানের হাত আছে বলে ভারত যে অভিযোগ তুলেছে এবং প্রতিশোধের যে হুমকি দিচ্ছে এ বিষয়ে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানান তিনি। ট্যামি ব্রুস বলেন, পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় যে প্রাণহানি হয়েছে তা নিয়ে দুঃখ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী রুবিও। সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের সঙ্গে একজোট হয়ে কাজ করার যুক্তরাষ্ট্রের যে প্রতিশ্রুতি রয়েছে তাও পুনর্ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে উত্তেজনা কমাতে এবং দক্ষিণ এশিয়ায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পাকিস্তানের সঙ্গে কাজ করার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে ভারতের সম্ভাব্য হামলা নিয়ে নিরাপত্তা উদ্বেগের মধ্যে নিজেদের আকাশ সীমায় নজরদারি জোরদার করেছে পাকিস্তান এয়ার ট্রাফিক কন্ট্রোল এটিসি দেশটির আকাশ সীমা দিয়ে চলাচলকারী দেশি বিদেশি সব ফ্লাইট চলাচলের উপর নজরদারি চালানোর নির্দেশনা দিয়েছে। বিদেশি এয়ারলাইন্সগুলোর ফ্লাইটগুলো বিশেষভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিমানবন্দরগুলোতেও বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। সূত্রগুলো জানিয়েছে, সন্দেহজনক যে কোনো উড়োজাহাজের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। কোনো ফ্লাইট নিয়ে সন্দেহ হলে উচ্চ পর্যায়ের অনুমোদন ছাড়া ক্লিয়ারেন্স দেওয়া হবে না। নিরাপত্তার কারণে বুধবার আজাদ কাশ্মীরে গিলগিট ও স্কারদু শহরের নির্ধারিত সব বাণিজ্যিক ফ্লাইট বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে কয়েক সপ্তাহ ধরে উত্তেজনা চলার পর দেশ দুটি একটি চুক্তিতে সই করেছে। ফলে ওয়াশিংটন কিয়েভের মূল্যবান দুর্লভ খনিজ সম্পদে প্রবেশাধিকার পাবে এবং যুদ্ধবিধ্বস্ত দেশটিকে তার পুনর্গঠনে তহবিল যোগান দেবে। স্থানীয় সময় বুধবার ওয়াশিংটন ডিসিতে এই চুক্তি সই হয়। এ নিয়ে কয়েক সপ্তাহ ধরে জোর দর কষাকষি করে দুই দেশ। চুক্তি সই হওয়ার ব্যাপারে শেষ মুহূর্ত পর্যন্ত কিছু অনিশ্চয়তা থাকলেও অবশেষে এটি সম্পন্ন হয়। যুক্তরাষ্ট্র ইউক্রেন সম্পর্কের ক্ষেত্রে এই চুক্তি একটি অগ্রগতি নির্দেশ করছে। গত মার্চে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বৈঠকের পর এই সম্পর্ক তলানিতে নেমেছিল। চুক্তি সইয়ের ঘোষণা দিয়ে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেন পুনর্গঠন বিনিয়োগ তহবিল প্রতিষ্ঠা রাশিয়ার প্রতি একটি বার্তা যে ট্রাম্প প্রশাসন দীর্ঘমেয়াদে এক স্বাধীন, সার্বভৌম ও সমৃদ্ধ ইউক্রেন গড়ার শান্তি প্রক্রিয়ার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আল জাজিরার খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র ইউক্রেন সম্পর্কের ক্ষেত্রে এই চুক্তি একটি অগ্রগতি নির্দেশ করছে। গত মার্চে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বৈঠকের পর এই সম্পর্ক তলানিতে নেমেছিল। স্কট বেসেন্ট আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের জনগণের মধ্যে অংশীদারত্ব প্রতিষ্ঠার এই ভাবনা প্রেসিডেন্ট ট্রাম্পের, যা একটি টেকসই শান্তি ও সমৃদ্ধ ইউক্রেনের প্রতি উভয় পক্ষের প্রতিশ্রুতি প্রতিফলিত হয়। এদিকে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তিনি এর মধ্যে 3 বার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। চলতি মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের 100 দিন পূর্তি উপলক্ষে মিশিগান অঙ্গরাষ্ট্রে আয়োজিত এক সমাবেশে তিনি এই দাবি করেন। তার দাবি, 2020 সালের নির্বাচনেও তিনি জিতেছিলেন। এর আগেও একাধিকবার তিনি এই দাবি করেছেন। সমাবেশে কিছু সমর্থক ট্রাম্পকে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান। তখন ট্রাম্প বলেন, আপনারা যদি ধরেন আমরা আসলে এর মধ্যে 3 বার দায়িত্ব পালন করেছে, মনে রাখবেন আমি কিন্তু জয় পছন্দ করি। আমি সেই 3টি জয়ই পছন্দ করি যা আমরা নিঃসন্দেহে পেয়েছিলাম। রাশিয়ার পক্ষে ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিয়ে উত্তর কোরিয়ার প্রায় 600 সেনা নিহত হয়েছে বলে গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার আইন প্রণেতারা। তারা জানান, যুদ্ধে উত্তর কোরিয়া 15,000 সেনা মোতায়েন করেছিল। এখন পর্যন্ত উত্তর কোরিয়ার মোট সেনা হতাহতের সংখ্যা 4,700। এর মধ্যে রয়েছে নিহত ও আহত উভয়। তবে গত 6 মাসে ড্রোনের মতো আধুনিক অস্ত্র ব্যবহারে সেনাদের লড়াইয়ের দক্ষতা বেড়েছে। রাশিয়ায় সেনা পাঠানো ও অস্ত্র সরবরাহের বিনিময়ে উত্তর কোরিয়া গোয়েন্দা স্যাটেলাইট, ড্রোন ও আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে সহায়তা পেয়েছে বলেও ধারণা প্রকাশ করেছেন দক্ষিণ কোরিয়ার আইন প্রণেতারা। দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস থেকে ব্রিফিং পাওয়ার পর পার্লামেন্টের গোয়েন্দা কমিটির সদস্য লি সিয়ং কিউন সাংবাদিকদের বলেন, 6 মাস যুদ্ধে অংশ নেওয়ার পর উত্তর কোরিয়ার সেনারা আগের তুলনায় দক্ষ হয়ে উঠেছে। ড্রোনের মতো নতুন অস্ত্র ব্যবহারে তারা অভ্যস্ত হয়ে ওঠায় লড়াইয়ের ক্ষমতা অনেকটাই বেড়েছে। এ সপ্তাহের শুরুতে প্রথমবারের মতো উত্তর কোরিয়া স্বীকার করে যে নেতা কিম জং উনের নির্দেশে তারা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়তে সেনা পাঠিয়েছে এবং ইউক্রেনের দখলে থাকা রুশ ভূখণ্ড পুনর্দখলে এই সেনারা সহায়তা করেছে। হাজার হাজার সেনা এবং বিপুল পরিমাণ গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র পাঠিয়ে রাশিয়াকে ইউক্রেনের পশ্চিমাঞ্চল কুরস্কে গুরুত্বপূর্ণ কৌশলগত সুবিধা দিয়েছে উত্তর কোরিয়া।
এতে দুটি রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন দেশের মধ্যে ঘনিষ্ঠতাও বেড়েছে। উত্তর কোরিয়া প্রায় 15,000 শ্রমিককেও রাশিয়ায় পাঠিয়েছে বলে গোয়েন্দার তথ্য থাকার কথা জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার আইন প্রণেতারা। তৃতীয় দেশে উত্তর কোরীয় শ্রমিক নিয়োগ থেকে পিয়ংইয়ং বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে, যদিও এ ধরনের শ্রমিক নিয়োগে জাতিসংঘ নিষেধাজ্ঞা রয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।